আমার নাম তরিকুল বিশ্বাস। আমার বাড়ি পোলতায়। আগে আমার বাবা চাষ করতেন। আমি প্রায় ৩৫-৪০ বছর মতো চাষ করছি। উত্তর ২৪ পরগনা জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের উত্তর পূর্ব দিকের একটি সবচেয়ে উন্নত জেলা। গঙ্গা তীরবর্তী কলকাতা মহানগর অঞ্চলের অন্তর্ভুক্ত কলকাতা শহরের উত্তর শহরতলি শিল্পাঞ্চলটি শিল্প ও চাকরিবহুল এবং অন্যান্য অঞ্চলে বসবাসকারী মানুষ কৃষিকাজ ছাড়াও খামার, কুটিরশিল্প, মাছ চাষ ইত্যাদি জীবিকার সাথে জড়িত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যা প্রায় ১০,৯৭,০৮১। তার মধ্যে কৃষকের সংখ্যা 2.5% এবং কৃষিভিত্তিক ভূমি ব্যবহারের হার গড়ে 3.2 হেক্টর। আমাদের দেশের বেশিরভাগ কৃষকেরা কঠিন এবং কষ্টের জীবনযাপন করেন। প্রচণ্ড তাপের জন্য ফলপাতি শুকিয়ে যাচ্ছে, কিন্তু দীর্ঘ 5 বছর 7 বছর 10 বছর আগে আমরাও চাষ করি একই জমিতে। 10 মণ করে ফলিয়েছে, সেই জমি এখন 2 মণ করে ফল হচ্ছে, আরও সার বেশি যাচ্ছে। সমগ্র দেশের মতো উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের পোলতা গ্রামের চাষিদের মুখে শুনব তাদের সংগ্রামের কথা। আমি এইচএস পর্যন্ত পড়াশুনো করেছি, তবুও বাধ্য হয়ে চাষ করছি, কারণ আমরা সেইভাবে পুঁজি নেই যে ব্যবসা করব। চাকরি তো নেই। আমি ২০-২৫ বছর আগে যখন চাষ করতাম, তখন চাষ করে মোটামুটি প্রফিট পেতাম। তাতে কিছু নিজের সংসার চালিয়েও সঞ্চয় করার মতো জায়গায় ছিলাম। কিন্তু এখন আর সেগুলো হয় না। এখন চাষ করে যে এখন উন্নত মানের চাষ হয়েছে বটে, যে ফলনও বেশি হয়, কিন্তু খরচ অনেক বেশি। তখন সার প্রয়োজনের দাম অনেক কম ছিল, তাই এখন মজুরিও অনেক বেশি। সেইভাবে লোকও পাওয়া যায় না ঠিকমতো। মাটি খারাপ হয়ে গেছে ঠিকমতো। এখন তো আসলে ভাইরাসও লেগে যায় মাঝে মধ্যে। কখনো কখনো এই ধসা রোগ, হয়তো মাঠের পর মাঠ উজাড় হয়ে যায়, সমস্ত গাছ মরে যায়। তাছাড়া সেচ একটা বড় সমস্যা। এখান থেকে 10 বছর আগেও আর রেশনে কেরোসিন পেতাম 15 টাকা লিটারে, যেটা আমাদের বাড়ির কাজে লেগেও আমরা সেই সাথে সাথে মেশিন চালাতে পারতাম। সেচ দেওয়ায় আমাদের অনেকটা সুবিধা হতো। কিন্তু এখন আর সেগুলো হয় না। ডিজেলেরও এত বেশি দাম যে আমাদের খুব সমস্যা হয়ে যায়। এই প্রচণ্ড তাপপ্রবাহ 2-3 দিন অন্তর আমরা সেচ দিচ্ছি এখন, তবুও দেখুন মাটি সব ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মাটি যত ফাটবে তত তো এদের শিকড়টাও, যে শিকড়টা ছাড়ে শিকড়টা কাটবে। 15-20 বছর আগে যেটা আমাদের এই বেগুন টেগুন করতাম, তখন ওরকম সপ্তাহে দিলেও চলতো। এখন সেটা হয় না। এই লঙ্কা রুয়েছি, লঙ্কা ম্যাক্সিমাম চারা কেটে যাচ্ছে, প্রায়ই আবার পাশে বসাতে হয়। আমার শুধু নয়, প্রত্যেকেরই এভাবে ক্ষতি হচ্ছে। কি করব, কিছু করার নেই। আমরা খুব গাড্ডায় পড়ে গেছি। আবহাওয়া দপ্তরের লাল সতর্কবাণী যখন দেওয়া হয় সরকারের তরফ থেকে যে তাপপ্রবাহের অতিরিক্ত গরমে নিজেদেরকে সুরক্ষিত রাখতে, কিন্তু কৃষকদের জন্য সেই নিয়ম ভিন্ন। তাদের নেই জীবনের ভয়, কারণ দেশের মানুষের এবং পরিবারের খাদ্যের দায়িত্ব যে তাদের কাঁধে। এই যে গরমের আবহাওয়া, এই যে তাপমাত্রা, এতে করে যা দুটো একটা ফুসজালি পড়তেছে, জালিও কেটে যাচ্ছে, জালি দাঁড়াচ্ছে না। সারা পৃথিবী জুড়ে এই আমাদের এই ফসলের সব ক্ষয়ক্ষতি হচ্ছে। ভারতে এপ্রিল এবং জুন 2023-এর মধ্যে প্রচণ্ড গরমের কারণে হিটস্ট্রোকে প্রায় 110 জন মারা যায়। আমাদের প্রকৃতির সঙ্গে লড়াই করেই আমাদের বেঁচে থাকতে হয়। যারা সার্ভিস করে তাদের প্রকৃতির সঙ্গে লড়াই করে তাদের বেঁচে থাকতে হয় না। তারা তো ঠিক মাসের পর মাস মাইনেটা পেয়ে যায়, তাদের কিছু এসে যায় না। ওদের আবার খাদ্যটাও তো আমাদের জোগাতে হবে না। আমরা যদি না করি ওরা খাবে কোথার থেকে? কিন্তু আমাদের প্রকৃতি যদি খারাপ হয় তো আমাদের ফসল নষ্ট হয়। 9টার উপরে তো মাঠে থাকা যায় না, তবু আমাদের বাধ্য হয়ে থাকতে হয়। কখনো কখনো 10টা 11টা পর্যন্ত থাকি।
অনেকের মাথা ঘুরিয়ে পড়ে যায়, এটা হয় মাঠে, এগুলো ঘটে। মাঠের লোকজন আবার তাদেরও মাথার জল টল দিয়ে ছায় নিয়ে করে, তাদেরকে সুস্থ করে। কিছু করার নেই, তো আমরা বাধ্য। যদি এভাবে না থাকি, তা ভালো কাপড়, ভালো পোশাক বা ভালো খাবার, এটা আমাদের ধান্দা না। আমাদের প্রকৃত লড়াই যেটা হচ্ছে দুবেলা দুমুঠো পরিবারের মুখে অন্ন জোগানো। যেদিন খুব ভালো বেচা কেনা হয় সেদিন আমরা হাটে মাছ কিনি, বাবুরা প্রত্যেক দিন সকালে মাছ কিনে। পার্থক্যটা ওটাই, কোনো রকমে খেয়ে পরে বেঁচে থাকাটা। শিশুরা প্রাপ্ত বয়স্কদের তুলনায় দুর্বল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করে যে সারা বিশ্বে বিদ্যমান রোগের 88% 5 বছরের নিচের শিশুদের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে সম্পর্কিত। 1923 সালের এশিয়ার গড় তাপমাত্রা 1991 থেকে 2020 রেফারেন্সের তুলনায় 0.91 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা রেকর্ড করা দ্বিতীয় সর্বোচ্চ। এই ধরনের তাপ প্রবাহ কবে ঘটেছে জানি না, এইরকম যে দীর্ঘ সময় ধরে বৃষ্টি নেই আর অত্যন্ত গরম। বাংলা শস্য বিমা একটা আছে, আমি যেহেতু পাই না সেজন্য এবছর আবার করেছিলাম, পাই না কখন আমি। তবে বাংলার একটা পাই, যেটা কৃষক বন্ধুটা পাই আমি। এই মুহূর্তে 1 কেজি পটাশের দাম 38 টাকা। যখন আলুর সিজন আসে তখন ওটা 45 টাকাও হয়ে যায়, তখন ফাটকা বাজার। এই সারের দোকানদাররাও এরা বিভিন্ন জায়গা থেকে এরা লাভ, অতিরিক্ত লাভ করার জন্যে লোকাল সার প্রয়োজন এরা ওই বিক্রি করে, মানে ওই কোম্পানির নাম করে। দোকানদার আমাদের কোনো ক্যাশ মেমো দেয় না। আমরা এডিওর কাছে এ নিয়ে মানে কমপ্লেন করেছিলাম এর আগে এক সময়, এডিও এতে গুরুত্ব দেয় না। জলবায়ু পরিবর্তন এমন একটি বিষয় যা আমাদের প্রত্যেককে প্রভাবিত করে। আমরা তা উপলব্ধি করছি আজ। আমরা জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ সমস্যার গভীরে ডুব দিচ্ছি। একটা মেয়ে আর একটা ছেলে আমার। বর্তমান দিন টিউশানি ছাড়া বর্তমান দিনে হয়ই না। ঠিকমতো টিউশানিটুকু ছেলে মেয়েদের দিতে পারি, জামা কাপড় ভালো দিতে পারিনি। বর্তমান কম্পিটিশন বাজার, পাশে একজন ভালো জামা কাপড় পরলে এদেরও কষ্ট হয়, বুঝি সব, কিন্তু করার থাকে না। আমি যদি রেডিও হতাম, অন্তত কৃষকরা কিভাবে তাদের রোজগার বাড়াতে পারে সে বিষয়ে একটু ভাবনা চিন্তা করতাম। যেমন একটু বলি, এর আগে এটা আমার খুব ভালো লেগেছিল, কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প। এর আগে আমি শুনেওছিলাম, আমি দরখাস্ত করেছিলাম অনলাইনে, কিন্তু সেটা পাইনি, যেটা সোলার মোটর। এ ধরনের চিন্তাভাবনা করতাম, অন্তত যাতে চাষিদের কিছুটা সুরাহা হয়। আর সেই সাথে সাথে চেষ্টা করতাম অন্তত চাষি তার যখন ফসলটা ওঠে তার প্রকৃতির ন্যায্য দামটা যাতে পায়, অন্তত ক্ষতিপূরণটাও যাতে পাই। সে তো ঠিকমতো পাইনি, ঠিকমতো না পাই না, কেউই দেয় না। আমাদের ফসলটা যখন নষ্ট হয়ে যায়, যদি ক্ষতিপূরণটা অন্তত দেয়, তাহলে তবুও আমরা খানিকটা উপকৃত হতে পারি। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্তি পেতে 2030 সালের মধ্যে ভারত তার 50% শক্তির চাহিদা পূরণ করবে নবায়নযোগ্য উৎস থেকে। ভারত 2030 সালের মধ্যে মোট কার্বন নিঃসরণ 1 বিলিয়ন টন হ্রাস করবে। ভারত 2030 সালের শেষ নাগাদ তার অফিল শক্তির ক্ষমতা 500 গিগাওয়াটে নিয়ে যাবে। 2030 সালের মধ্যে দেশটি কার্বনের তীব্রতা 45%-এর বেশি কমিয়ে দেবে। এইভাবে চলতে থাকলে তো আগামী দিন খুব খারাপ একটা জায়গায় চলে যাবে। এমনিতেই তো শুনছি তো জলস্তর নিচে নেমে গেছে, এরপরে যে কি হবে মানে কল্পনাতীতই তো অসম্ভব একটা জায়গায় আমরা আসলে সবাই চলে যাচ্ছে। টোটাল বিশ্বটাই তো একটা খারাপ জায়গায় যাচ্ছে। উষ্ণায়নের কারণে সারা বিশ্বেরই ক্ষতি একটা হওয়ার সম্ভাবনা আছে, সেটা তো অস্বীকার করার জায়গা নেই। দুর্ভিক্ষ হতে দেখা দিতে পারে, এবং খুব বেশি দেরি আছে বলে মনে হয় না। আমার ছোটবেলায় দেখেছি জলবায়ু এমন ছিল না, সব কিছু একটা স্বাভাবিক ছিল। গরমের সময় দক্ষিণা বাতাস হতো, কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। কিন্তু এখন আমাদের কতই না কঠিন জীবনযাপন করতে হচ্ছে। আমাদের এই যাত্রায় যোগ দিতে
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদেরকে বাঁচার জন্য কঠিন লড়াই করতে হবে এবং আমাদের গ্রহের জন্য একটি স্বাস্থ্যকর ও টেকসই ভবিষ্যতের জন্য আমরা সকলেই অবদান রাখতে পারি এমন সহজ কিন্তু কার্যকর উপায়গুলি আবিষ্কার করি। এখনও সময় আছে সতর্ক হওয়ার, তা না হলে চরম বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে।